ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা গোলীয় দর্পণে প্রতিবিম্ব কিভাবে গঠন করা হয় সেটা আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয়গুলি হলো উপাক্ষীয় রশ্মির ধারণা, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক, রশ্মি চিত্রের সাহায্যে গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠন, গোলীয় দর্পণের ব্যবহার ও দর্পণ চেনার উপায়। অর্থাৎ খুব সহজে আমরা কিভাবে অবতল দর্পণ, উত্তল দর্পণ, সমতল দর্পণ চিনতে পারবো, এইগুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা উপাক্ষীয় রশ্মি নিয়ে একটু আলোচনা করি। এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটি অবতল দর্পণের ছবি, যার এটা হলো তার মেরু, আর এই বিন্দুটা হচ্ছে তার ফোকাস, আর এটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র। এখন আমরা একটি আলোক রশ্মি নিলাম যেটা এইভাবে এই অবতল দর্পণের উপর আপতিত হলো। আমরা আরেকটি আলোক রশ্মি নিচ্ছি, সেটাও কিন্তু এই অবতল দর্পণের উপর আপতিত হলো। তো এই যে ব্লু রঙের আলোক রশ্মিটি বা এই নীল কালারের যে আলোক রশ্মিটি তোমরা কি দেখতে পাচ্ছ, এটা এই মেরু থেকে অনেকটা দূরে এসে আপতিত হয়েছে। কিন্তু এই যে লাল রঙের আলোক রশ্মিটি এটা মেরুর অনেক কাছাকাছি বিন্দুতে আপতিত হয়েছে। তো এই যে লাল রঙের রশ্মিটি তোমরা দেখতে পাচ্ছ, আলোক রশ্মিটি, এই ধরনের রশ্মিকে আমরা বলছি উপাক্ষীয় রশ্মি, যেগুলো মেরুর খুব কাছাকাছি কোনো বিন্দুতে আপতিত হয়। তো আমাদের এরপরে যে আমরা আলোচনা করব তোমার নিয়ে গোলীয় দর্পণের যে প্রতিবিম্ব গঠন নিয়ে বা যাবতীয় যা কিছু আমরা আলোচনা করব আজকের ভিডিওতে, সবটাই কিন্তু উপাক্ষীয় রশ্মি নিয়ে। অর্থাৎ আমরা সেই সব রশ্মিকে কনসিডার করছি যারা মেরুর খুব কাছাকাছি কোনো বিন্দুতে আপতিত হচ্ছে দর্পণের উপরে। এবারে দেখা যাক ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কেমন। এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছ লেন্স নিয়েছি, যেখানে তোমার সি হচ্ছে তার বক্রতা কেন্দ্র। সেই সি থেকে আমরা একটা রেখাংশ অঙ্কন করেছি যেটা এই গোলীয় দর্পণটিকে বি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা একটা আলোক রশ্মি নিলাম যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আর বি বিন্দুর ওপরে আপতিত হয়েছে গোলীয় দর্পণের উপরে। আমরা ধরলাম যে এই রশ্মিটি হচ্ছে এ বি। এখন আপতিত হওয়ার পরে কি হবে, রশ্মিটি প্রতিফলিত হবে। যেহেতু এই এ বি রশ্মিটি তোমার প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে প্রতিফলিত রশ্মিটি কিন্তু ফোকাস বিন্দুকে ছেদ করবে, ঠিক এইভাবে। এখন এখানে আপতন কোণকে যদি আমরা থিটা ধরি, তাহলে প্রতিফলন কোণও থিটা হবে। এটা হলো আপতন কোণ থিটা, আর এটা হলো প্রতিফলন কোণ থিটা। এইবারে দেখো, আমরা বলেছিলাম যে এই রশ্মিটি, এ বি রশ্মিটি এই প্রধান অক্ষের উপরে সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি এ বি আর সিপি এরা হচ্ছে পরস্পর সমান্তরাল, আর এই যে বিসি হচ্ছে তার ভেদক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বি আর সিপি পরস্পর সমান্তরাল ও বিসি হচ্ছে ভেদক। এখন বিসি যদি ভেদক হয়, তাহলে এই যে এ বি সি কোণ আর বিসিএফ কোণ এরা হচ্ছে একান্তর কোণ, তাহলে এরাও পরস্পর সমান হবে। তাহলে আমার এবিসি কোণটা যদি থিটা হয়, তাহলে আমার এই বিসিএফ কোণটাও কিন্তু থিটা হবে, তাহলে এই কোণটাও হবে থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এবিসি সমান কোণ বিসিএফ সমান থিটা। তাহলে এবারে এই ত্রিভুজটার দিকে তাকাও, ত্রিভুজ বিসিএফ। এই যে ত্রিভুজ বিসিএফ, এই ত্রিভুজের দুটো কোণ আমি ধরে নিচ্ছি কোণ বি আর ধরে নিচ্ছি কোণ সি। এই দুটো কোণ দেখো পরস্পর কিন্তু সমান। তাহলে এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজ বিসিএফ, এই ত্রিভুজটা কিন্তু একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি এখানে লিখতে পারি ত্রিভুজ বিসিএফ হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বিএফ আর সিএফ বাহুটি সমান। তাহলে আমি লিখতে পারি এখানে সিএফ সমান বিএফ। এইবার দেখো, যদি এই এ বি রশ্মিটি একটি উপাক্ষীয় রশ্মি হয়, তাহলে এই যে বি বিন্দুটি কিন্তু এই পি বিন্দুর খুব কাছাকাছি থাকবে। আমরা এখানে দূরে গেছি যাতে আমাদের অঙ্কন করতে সুবিধা হয়, কিন্তু এ বি যদি উপাক্ষীয় রশ্মি হয়, তাহলে কিন্তু এই বি বিন্দুটি কোথায় হবে, এই পি বিন্দুর খুব কাছাকাছি হবে। এবার দেখো, যদি বি বিন্দুটি খুব কাছাকাছি হয় পি বিন্দুর, তাহলে এই বিএফ যেটা এখান থেকে আসবে, বিএফ আর পিএফ প্রায় সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি
যে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বিএফ ও পিএফ সমান হবে। এই যে বিএফ আর পিএফ এরা কিন্তু পরস্পর সমান হবে, কারণ পি বিন্দু আর বি বিন্দু এত কাছাকাছি যে প্রায় একই রকম ধরতে পারি। তাহলে পি থেকে এফ এর দূরত্ব যা হবে, বি থেকেও এফ এর দূরত্ব তাই হবে, কারণ পি বি বিন্দুটা যদি খুব কাছাকাছি হয়। এবারে দেখো এই যে সিপি, এই হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি সিএফ সমান, আমরা কি দিয়েছিলাম বিএফ, তাহলে আমরা লিখলাম সিএফ সমান বিএফ, আর বিএফ সমান কি ছিল পিএফ, তাহলে আমরা লিখতে পারি সিএফ সমান বিএফ সমান পিএফ। এইবারে এই পিএফটা কি দেখো, এই পিএফ হচ্ছে মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে তার ফোকাস দূরত্ব, যাকে আমরা এফ দিয়ে লিখলাম। তাহলে আমরা বলতে পারি সিএফ ইকুয়াল টু পিএফ, এই যে তোমার সিএফ ইকুয়াল টু পিএফ সমান এফ, তাহলে আমরা লিখতে পারি সিএফ সমান পিএফ সমান এফ। এবারে সিপি সমান কত দেখো, সিপি বা পিসি সমান হবে পিএফ প্লাস এফসি। যে পি থেকে সির দূরত্ব হবে পি থেকে এফ এর দূরত্ব, আর এফ থেকে সির দূরত্ব, তাহলে আমি লিখতে পারি পিসি ইকুয়াল টু পিএফ প্লাস এফসি। এখন এফসি কত বা সিএফ কত, এফ, আর পিএফও হচ্ছে এফ, তাহলে আমি বলতে পারি পিসি। আচ্ছা, এই পিসিটা কি বেসিক্যালি দেখো, পিসি হচ্ছে মেরু থেকে সি বক্রতা কেন্দ্রের দূরত্ব, অর্থাৎ এটাকে আমরা বলতে এটা হচ্ছে তার বক্রতা ব্যাসার্ধ, তাকে আমরা আর দিয়ে লিখছি। তাহলে পিসি জায়গায় আমরা লিখলাম আর, আর পিএফ এর জায়গায় এফ, আর এফসির জায়গায়ও এফ। এই যে সিএফ বা এফসি সমান এফ আর পিএফ সমান এফ, তাহলে আমরা লিখলাম এফ প্লাস এফ সমান 2f। তাহলে আরটা হচ্ছে তার বক্রতা ব্যাসার্ধ আর এফ হচ্ছে তার ফোকাস দূরত্ব। তাহলে আমরা বলতে পারি যে বক্রতা ব্যাসার্ধ সমান 2 গুণিতক ফোকাস দূরত্ব। তাহলে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি না, ফোকাস দূরত্বকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে ওটা বক্রতা ব্যাসার্ধের সমান হবে। এটা অবশ্যই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। আচ্ছা, এবারে এটা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে ধরেছি, উত্তল দর্পণের ক্ষেত্রে চিত্রটা কেমন হবে দেখো। এটা অবতল দর্পণ ছিল, তাহলে তার ভেতরের দিকটা ছিল প্রতিফলক তল। এখন এটা যদি উত্তল দর্পণ আমরা নিই তাহলে কিন্তু এই বাইরের দিকটা হবে তোমার প্রতিফলক তল। তাহলে সেক্ষেত্রে আলোক রশ্মিটা এদিক থেকে আসবে, তাহলে আমরা এদিক থেকে একটা আলোক রশ্মি নিয়ে নিলাম, এই আলোক রশ্মিটা থাকবে না, এইটাকে আমরা সরিয়ে দিলাম। তার বদলে আমরা কি করলাম, একটা ডটেড লাইন নিয়ে নিলাম এইভাবে, যে যদি এই রশ্মিটা না থাকতো তাহলে কি হতো, যদি তোমার এই দর্পণটা না থাকতো তাহলে আলোক রশ্মিটা এইভাবে সোজা বেরিয়ে যেত, সেই জন্য আমরা এর বাকি অংশটা কিন্তু ডটেড লাইন দিয়ে আঁকলাম। এবারে দেখো এই যে আলোক রশ্মিটি এটা প্রতিফলিত হয়ে নিশ্চয়ই ভেতরের দিকে আসবে না, এটা এরকম বাইরের দিকে চলে যাবে, তাহলে আলোক রশ্মিটি কী হবে, এইভাবে বাইরের দিকে চলে যাবে। তাহলে এই যে রশ্মিটা প্রতিফলিত রশ্মিটা থাকবে না, এখন এইটা হলো প্রতিফলিত রশ্মি, তাহলে এই প্রতিফলিত রশ্মিটাও থাকবে না, এটাকেও আমরা সরিয়ে দিলাম। তার বদলে আমরা কী করলাম, আরেকটি ডটেড লাইন আমরা নিলাম, যেটা এই ফোকাসকে ছেদ করবে, এবং এই মানে এই যে তোমার প্রতিফলিত রশ্মি এটাকে যদি আমি পেছন দিকে টানি তাহলে এটা কিন্তু এইভাবে এসে এই ফোকাস দূরত্বকে ছেদ করবে। এই হলো চিত্র। এবার এখানে দেখো এটা হচ্ছে তোমার অভিলম্ব, আর এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এখানে এই যে কোণটা এটা হবে আপতন কোণ, অভিলম্ব আর আপতিত রশ্মির যে মধ্যবর্তী কোণ এটাই হবে আপতন কোণ, এটাকে আমরা ধরেছিলাম থিটা। আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব, তাহলে এদের মধ্যেকার যে কোণটা এটাও হবে থিটা। এবারে দেখো এই কোণটা হচ্ছে পরস্পর বিপরীত কোণ, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, আর এই কোণটা এটা হচ্ছে পরস্পর বিপরীত কোণ, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। এইবারে তোমরা ছবিটার দিকে তাকিয়ে দেখো, বেসিক্যালি আগের যে ছবিটা আমরা পেয়েছিলাম এক্স্যাক্টলি সেম ছবি পাচ্ছি আমরা, শুধু তফাৎ কি আমাদের এদিক দিয়ে রশ্মিটা এসেছিলো সেটাকে আমরা এখন ডটেড লাইন পেয়েছি তার বদলে, আর রশ্মিটা ঠিক তার উল্টো দিক দিয়ে আসছে, আর রশ্মিটা প্রতিফলিত হওয়ার পরে এইভাবে ফোকাসকে ছেদ করে গেছিলো, এখন কিন্তু ওটা ফোকাস থেকে দূরে সরে যাচ্ছে, বাইরের দিকে চলে যাচ্ছে, তার বদলে আমরা একটা ডটেড লাইন পেয়েছি যেটা কিন্তু ফোকাসকে ছেদ করেছে। বাকি দেখো ছবিটা কিন্তু একই, এখানেও দেখো সেই এ বি সিপির সঙ্গে সমান্তরাল, বিসি তার ভেদক, আর এখানেও আমরা সেই পাচ্ছি তোমার কি বলে ত্রিভুজ বিসিএফ যেটা সমদ্বিবাহু ত্রিভুজ, এখানেও বি বিন্দু আর পি বিন্দু খুব কাছাকাছি, তাহলে আমরা বলতে পারি এই রশ্মিটাকে উপাক্ষীয় রশ্মি। তাহলে বাকি যে ক্যালকুলেশন আছে সবটা কিন্তু একই,
তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো যে উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু বেসিক্যালি ছবিটার এইখানে কিছু চেঞ্জ হবে, আর এই রশ্মির বদলে একটা ডটেড লাইন হবে, আর এই রশ্মির বদলে একটা ডটেড লাইন হবে, বাকি সমস্ত হিসেব কিন্তু একই। তাহলে এরপরে আমরা পরের আলোচনায় চলে যাচ্ছি। গোলীয় দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করার আগে আমরা দেখি যে কিভাবে আমরা জ্যামিতিকভাবে ছবিটা আঁকবো। এখন জ্যামিতিকভাবে যখন আমাদের গোলীয় দর্পণে কোনো চিত্র অঙ্কন করতে বলবে তখন কিন্তু আমাদের জ্যামিতিক বক্সের সাহায্য নিতে হবে। তো প্রথমে আমরা কি করলাম, স্কেলের সাহায্যে এইভাবে একটি রেখা অঙ্কন করে নেব। তারপরে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এরকম একটা বৃত্ত এঁকে নেব। এরকম একটা বৃত্ত আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে নিলাম। তাহলে এই পেন্সিল কম্পাসের কাঁটাটা যেখানে আসবে সেইটাই হয়ে যাবে কিন্তু এর বক্রতা কেন্দ্র। ধরো এইখানে যদি কাঁটাটা বসে তাহলে এইটা হয়ে যাবে তার বক্রতা কেন্দ্র। এইবারে আমরা কি করব, আরেকটি স্কেল বসিয়ে আমরা আরেকটি রেখা আমরা এইভাবে টেনে নিব আমাদের সুবিধার্থে। পুরোটা তোমরা টানতে পারো, আর না হলে তোমরা যেটা করতে পারো এই কিছুটা এইখানে কেটে নিলে আর কিছুটা এইখানে কেটে নেবে, ঠিক আছে। এরপরে আমরা আর কোনো কাজ নেই, ইরেজারের সাহায্যে আমরা কি করব, এই যে বাড়তি অংশ যেটা আমাদের কোনো কাজে লাগবে না সেই বাড়তি অংশটাকে কিন্তু আমরা এরকম ইরেজারের সাহায্যে এইভাবে মুছে নেব। এমনকি এই রেখাটাও আমাদের কোনো কাজে লাগবে না, এটাকেও আমরা কিন্তু মুছে নেব। তাহলে খালি হাতে কিন্তু আঁকলে হবে না, তোমাদের পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে আঁকতে হবে। প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে পুরো একটা বৃত্ত এঁকে নেবে। সেই পেন্সিল কম্পাসের কাঁটা যেখানে বসবে সেটাই হবে তার বক্রতা কেন্দ্র। আর এই বাড়তি অংশটা মুছে দিলে তখন কিন্তু আমরা এই অংশটা পেয়ে যাব। আর স্কেলের সাহায্যে এই যে মেরু, এটা হলো তোমার মেরু, এটা হলো মেরু, আর এই মেরু আর এই যে বক্রতা কেন্দ্র তোমরা দেখতে পাচ্ছ, এই যে বক্রতা কেন্দ্র, এই মেরু আর বক্রতা কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে স্কেলের সাহায্যে ভাগ করে আর একটা বিন্দু নিয়ে নিবে। তাহলেই তোমরা কিন্তু ফোকাস বিন্দুটা পেয়ে যাবে। তাহলে বেসিক্যালি এইটা হয়ে যাবে আমার সি, বা এই বিন্দুটার নাম আমি দিতে পারি সি, বা তোমার কি বললে ওটা বক্রতা কেন্দ্র। আর এই বিন্দুটা তোমার হয়ে যাবে ফোকাস এফ, আর এই বিন্দুটা হয়ে যাবে মেরু। এটাকে আমি কিছু একটা নাম দিতে পারি, ধরো পি নাম দিলাম, পোল পি। তাই এই বিন্দুটা তোমার হয়ে যাবে পি মেরু। মেরু এইভাবে তোমাদের কিন্তু এটা আঁকতে হবে, ঠিক আছে। এইভাবে অঙ্কন করার পরে তারপরে কিন্তু আমরা অন্যান্য জিনিসগুলো দেখব। তো এইভাবে অঙ্কন করার পরে আমাদের চিত্রটা ঠিক কেমন হবে, ঠিক এইরকম একটা চিত্র আমরা পাবো। এখন আমরা একটা বস্তু নিলাম। আচ্ছা, সেখানে একটা জিনিস বলি, এবারে যদি আমি এদিক থেকে আলোকরশ্মি আসে তখন এটা উত্তল দর্পণ হিসেবে কাজ করবে, আর এদিক থেকে যদি আলোকরশ্মি আসে তখন এটা অবতল দর্পণ হিসেবে কাজ করবে। এখন আমি যদি একটা বস্তুকে এইখানে নিই তাহলে বেসিক্যালি আলোকরশ্মিগুলো এইভাবে এসে এর উপরে আপতিত হবে, তাহলে এটা আমরা অবতল দর্পণ এখন আমরা বলছি এটাকে। এখন এই যে বস্তুটি আছে এখান থেকে আলোকরশ্মি কোন দিকে যাবে বা কতগুলো আলোকরশ্মি হবে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে যে কোনো বিন্দু সোর্স থেকে কিন্তু অসংখ্য আলোকরশ্মি এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবার সবগুলো আলোকরশ্মির আমার প্রয়োজন নেই, সবগুলোকে আমি নেবও না। আমি এখানে বেসিক্যালি 3টে আলোকরশ্মি নেব। এটা মন দিয়ে একটু শুনবে, প্রতিবিম্ব গঠন করার ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে 3টে আলোকরশ্মিকে কনসিডার করব। প্রথম আলোকরশ্মি হচ্ছে সেইটা যেইটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গিয়ে আপতিত হবে। এই যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গিয়ে আপতিত হবে, এইটা আমি জানি প্রতিফলিত হওয়ার পরে ফোকাসকে ক্রস করে, সেই জন্য আমি এই আলোকরশ্মিটাকে নেব। আরেকটা আলোকরশ্মি আমি নেব যেটা ফোকাসকে ক্রস করবে। কেন? ফোকাসকে ক্রস করলে এটা কিন্তু প্রতিফলিত হওয়ার পরে প্রধান অক্ষের সঙ্গে এইভাবে সমান্তরালভাবে থাকবে। আরেকটা আমি নেব যেটা
এই বক্রতা কেন্দ্রকে ছেদ করে দর্পণের উপরে আপতিত হবে। সেক্ষেত্রে এটা হবে লম্ব আপতন। সেক্ষেত্রেও আমরা জানি লম্ব আপতনের ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মিটি আবার একই রাস্তায় এইভাবে ফিরে যায়। তাহলে এই তিনটে রশ্মিকে আমরা কনসিডার করব। একটা হচ্ছে যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল থাকবে, দ্বিতীয় হচ্ছে যেটা ফোকাসকে ছেদ করবে, আর তৃতীয় হচ্ছে যেটা বক্রতা কেন্দ্রকে ছেদ করে দর্পণের উপরে আপতিত হবে। এখন এই তিনটে রশ্মি যেখানে মিলিত হবে সেইখানেই কিন্তু আমি আমার প্রতিবিম্বটি পাবো। এইখানে মিলিত হয়েছে আলোক রশ্মিটি, তাহলে আমি প্রতিবিম্বটি এইখানে পাবো। এই যে তোমার অবজেক্টটা আছে, এই অবজেক্টের প্রতিবিম্বটা আমরা এইখানে পাবো। এখন দেখো বাকি যে রশ্মিগুলো এগুলো কিন্তু আমি সরিয়ে দিলাম, কারণ এগুলোর আর আমার কোনো কাজ নেই। আর এই যে তিনটে আলোক রশ্মি আছে এর মধ্যে যে কোনো দুটো হলেই কিন্তু আমার হয়ে যাবে, কারণ আমরা জানি দুটো সরল রেখা পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, যে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। তাহলে আমি যদি দুটো রশ্মি পেয়ে যাই তারা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। তাহলে এই যে তিনটে বিন্দুকে আমি কনসিডার করছি, তিনটে রশ্মিকে, এই তিনটে রশ্মির মধ্যে আমরা প্রয়োজন মতো যে কোনো দুটো রশ্মি নেব আমাদের সুবিধা মতো, তারা যেখানে ছেদ করবে সেখানেই কিন্তু আমার প্রতিবিম্বটি আমি পাবো। এবারে আমরা দেখি কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। কিভাবে তো আমরা বুঝলাম, কোন কোন ক্ষেত্রে কি ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে মনে করো একটা বস্তু, এই যে তোমার বক্রতা কেন্দ্র থেকে দূরে আছে, অর্থাৎ বক্রতা কেন্দ্রের বাইরে আছে। এক্ষেত্রে আমরা দেখব যে প্রতিবিম্বটি কেমন ধরনের হয়। প্রথমে আমরা কোন রশ্মি নেব, যেটা বলেছিলাম যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একটা আলোক রশ্মি নিলাম আমি, যেটা কি করবে, প্রতিফলিত হওয়ার পরে এইভাবে ফোকাসকে ছেদ করে বেরিয়ে যাবে। আরেকটা আমি আলোক রশ্মি নিলাম যেটা ফোকাসের মধ্য দিয়ে গিয়ে এর উপরে আপতিত হচ্ছে দর্পণের উপরে। এবারে এইটা কিন্তু প্রতিফলিত হওয়ার পরে কি হবে, এইভাবে সমান্তরাল থাকবে। এরা ছেদ করলো কোথায়, এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি প্রতিবিম্বটি এইখানে পাবো। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। কিন্তু দেখো আমরা এখানে অবতল দর্পণ নিয়েছি। বোঝা গেল? না যদি বুঝতে পারো ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখতে পারো। তাহলে এই যে আমরা প্রতিবিম্বটি পেলাম, এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি কি কি হবে এটা আমাকে জানতে হবে। প্রথমত দেখো এই যে প্রতিবিম্বটি পেলাম, এটা আকারে বড় না ছোট? দেখেই বুঝতে পারছো এটা আকারে ছোট। তাহলে আমি লিখতে পারি যে এটা আকারে ছোট হবে। আর এটা সোজা, এটা যখন সোজা ছিল, এই যে অবজেক্টটা যখন সোজা ছিল, এই প্রতিবিম্বটি সোজা আছে না উল্টানো আছে? এটা উল্টানো আছে, একে বলা হয় অবশীর্ষ। তাহলে প্রতিবিম্বটি হবে অবশীর্ষ প্রতিবিম্ব। এছাড়া এই যে প্রতিবিম্বটি আমি পেলাম, এখানে দেখো আলোক রশ্মিগুলো কিন্তু অ্যাকচুয়ালি মিট করেছে, অর্থাৎ আমি একটা সৎ প্রতিবিম্ব পাবো। তাহলে এই প্রতিবিম্বটি হবে একটি সৎ প্রতিবিম্ব। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি যখন কোনো বস্তুকে আমরা কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র থেকে দূরে রাখছি, তখন আমরা একটি আকারে ছোট অবশীর্ষ ও সৎ প্রতিবিম্ব পাচ্ছি। যা যা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাই জাস্ট এখানে লিখে দিচ্ছি। আর ছবিতে আমরা নিয়ম মেনে চিত্র অঙ্কন করার পরে যেখানে ইমেজ পাচ্ছি কিন্তু সেখানেই আমরা ড্র করছি। এখানে কারুর হাতে কিচ্ছু নেই, কারণ আলোক রশ্মি কারুর কথা শোনে না, না তোমাদের কথা শুনবে না আমার কথা শুনবে। তো সোজা যাবে, প্রতিফলিত হবে প্রতিফলনের নিয়ম অনুযায়ী। তারপর যেখানে ওরা মিট করবে, জ্যামিতিক নিয়মে যেখানে মিট করবে সেইখানেই কিন্তু প্রতিবিম্ব সৃষ্টি করবে। ঠিক আছে? তো আরেকটা দেখা যাক কি হয়। এখানে আমরা অবজেক্টটাকে কোথায় রাখছি না, এই ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝামাঝি কোনো একটা জায়গায় রাখছি। এক্ষেত্রেও আমরা প্রথম যে রশ্মিটা নেব সেটা হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এটি কী হবে, প্রতিফলিত হওয়ার পরে ফোকাসকে এইভাবে ছেদ করে যাবে। আর দ্বিতীয় যেটা আমরা নিচ্ছি সেটাও এই ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে এই দর্পণের উপর আপতিত হচ্ছে এইভাবে। তাহলে এটা কী হবে, সমান্তরালভাবে থাকবে প্রধান অক্ষের সঙ্গে প্রতিফলিত হওয়ার পরে। তাহলে এই বিন্দুতে কিন্তু আমি ইমেজটি পাবো। তাহলে আমার প্রতিবিম্বটি আমি কোথায় পাবো, এই বিন্দুতে এইভাবে। এখন এই যে প্রতিবিম্বটি পেলাম, এর বৈশিষ্ট্যগুলো কি কি আমরা দেখি। প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি না, প্রতিবিম্বটি আকারে অনেক বড়। তাহলে আমরা লিখতে পারি যে আকারে অনেক বড়, বা একে বলা হয় বিবর্ধিত প্রতিবিম্ব। আর দেখতে পাচ্ছি কি আমরা না, এটা
উল্টানো, এই যে প্রতিবিম্বটি উল্টানো আছে, মাথাটা নিচের দিকে আছে, তাহলে আমরা বলতে পারি একে অবশীর্ষ প্রতিবিম্ব। আর এখানে প্রতিবিম্বটা যে সৃষ্টি হয়েছে, লাইট রেসগুলো বা আলোক রশ্মিগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানে মিট করেছে, তাহলে এটাকে আমরা সৎ প্রতিবিম্ব বলবো। তাহলে আমরা কি দেখতে পেলাম যে কোনো বস্তুকে যখন অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাসের মাঝামাঝি কোথাও রাখছি, তখন আমরা দেখছি যে যে প্রতিবিম্বটি আমরা পাচ্ছি সেটা বিবর্ধিত, অবশীর্ষ ও সৎ। আরেকটি উদাহরণ দেখা যাক। এখানে আমরা বস্তুটাকে এই গলীয় দর্পণ, এই অবতল দর্পণের খুব কাছাকাছি রাখছি, অর্থাৎ ফোকাস দূরত্ব থেকেও কম দূরত্বে রাখছি। এই যে দেখছো ফোকাস দূরত্ব, তার থেকেও কম দূরত্বে কিন্তু এটা আছে গলীয় দর্পণের, গলীয় দর্পণের খুবই কাছে আছে। এক্ষেত্রে আমরা প্রথমে যে আলোক রশ্মিটি নেব সেটা অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নেব। তাহলে এটা কি প্রতিফলিত হওয়ার পরে এইভাবে ফোকাসকে ছেদ করে যাবে, তাহলে এইভাবে এটা ফোকাসকে ছেদ করে যাবে প্রতিফলিত আলোক রশ্মি। আর দ্বিতীয় রশ্মিটি যদি আমরা এইভাবে নিই, যেটা ফোকাসকে ছেদ করবে, দেখো সেটা কিন্তু কোনোভাবেই এই গলীয় দর্পণে কিন্তু আপতিত হচ্ছে না, দেখতে পাচ্ছ এই দিকে চলে আসছে। গলীয় দর্পণে আপতিত হতে হলে তাকে এই দিকে যেতে হবে বা এই দিকে আসতে হবে, কিন্তু যদি ফোকাসকে ছেদ করে তাহলে কিন্তু কোনোভাবেই গলীয় দর্পণকে ও কিন্তু আপতিত হচ্ছে না। তাহলে এই দ্বিতীয় রশ্মিটি আমরা আর নেব না। এক্ষেত্রে আমরা কি করব, আমরা লম্ব আপতন নেব। আমরা এমন একটা রশ্মি নেব যেটা লম্বভাবে এর উপরে আপতিত হবে, এই অবতল দর্পণের উপরে। তাহলে আমরা এইরকম একটা রশ্মি নিলাম যেটা লম্বভাবে আপতিত হলো। এক্ষেত্রে কি হবে, যেহেতু লম্বভাবে আপতিত হয়েছে, সেই একই রাস্তা বরাবর কিন্তু আলোক রশ্মিটি ফিরে আসবে এবং এই বক্রতা কেন্দ্রকে ছেদ করে যাবে। তাহলে আলোক রশ্মিটি প্রতিফলিত হওয়ার পরে কি হবে, এইভাবে ফিরে এসে বক্রতা কেন্দ্রকে ছেদ করে বেরিয়ে যাবে। এখন তোমরা দেখো এই যে আলোক রশ্মিটি আছে, এরা দেখো পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। এখান থেকে কত কাছাকাছি ছিল, যত তারা এগিয়ে আসছে তত কিন্তু পরস্পর দূরে সরে যাচ্ছে। তাহলে এরা কোনোভাবেই কিন্তু একে অপরের সাথে মিট করবে না। এক্ষেত্রে যদি কেউ তার চোখটা এইখানে রাখে, এই জায়গায় যদি কেউ তার চোখটা রাখে, তাহলে সে কি দেখবে না, তার মনে হবে এই যে আলোক রশ্মিগুলো যেন এইখানে কোথাও এইভাবে মিট করেছে। আর সে তো সোজা দেখবে, সে দেখবে যে আলোক রশ্মিটা এইভাবে আসছে, তাহলে তার কাছে কি, তার কি মনে হবে যে আলোক রশ্মিটা এখানে এসে এইভাবে বেঁকে গেছিল? নিশ্চয়ই সেভাবে মনে হবে না। তার মনে হবে আলোক রশ্মিটা এইরকম কোনো জায়গা থেকে এসছে, আর এই আলোক রশ্মিটা এইরকম কোনো জায়গা থেকে এসছে। তাহলে সে কি করবে, এইখানে একটা প্রতিবিম্ব দেখতে পাবে, ঠিক আছে? তাহলে যখন আমরা অবজেক্টটাকে এই অবতল দর্পণের খুব কাছাকাছি রাখছি, তখন এই ধরনের একটা প্রতিবিম্ব আমরা কিন্তু পাচ্ছি। এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি কি কি? প্রথমত দেখতেই পাচ্ছ এটা আকারে বড়, তাহলে আমি লিখবো এটা আকারে বড় বা বিবর্ধিত। আর কি দেখতে পাচ্ছ, এর মাথাটা সোজা না উল্টানো, না দেখো অবজেক্টের মাথাও ওপরের দিকে, এর মাথাও কিন্তু ওপরের দিকে। তাহলে একে আমরা আর অবশীর্ষ বলবো না, এটা সোজা হয়ে আছে, একে আমরা বলছি সমশীর্ষ। তাহলে প্রতিবিম্বটি হবে সমশীর্ষ, অর্থাৎ ওপরের দিকে মাথা, মানে অবজেক্টের মাথা যেদিকে, এই প্রতিবিম্বের মাথাও কিন্তু সেই দিকে। আর এখানে দেখো আলোক রশ্মিগুলো কিন্তু এদিকে চলে এসছে, অ্যাকচুয়ালি এখানে মিট করেনি, তাই না? এক্ষেত্রে আমরা কিন্তু অসৎ প্রতিবিম্ব পাবো। তাহলে প্রতিবিম্বটি হবে একটি অসৎ প্রতিবিম্ব। এ গেল তোমার অবতল দর্পণের ক্ষেত্রে। এবারে আমরা দেখি উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বগুলি কেমন হবে। তো এটা হলো একটি উত্তল দর্পণ, যার এই দিকটা হচ্ছে মসৃণ ও চকচকে, অর্থাৎ এইটাই হলো তার প্রতিফলক তল। এটা তার মেরু, এটা তার ফোকাস, আর এটা তার বক্রতা কেন্দ্র। এখন আমি তাহলে অবজেক্টটা কোন দিকে রাখবো? এই দিকে কোথাও রাখতে হবে, যেহেতু ফোকাস তলটা এই দিকে আছে, তাহলে আমি এইখানে কোথাও একটা অবজেক্টটাকে রাখলাম। এখন এখানে একটা আলোক রশ্মি আমি নিচ্ছি যেটা প্রধান অক্ষের সঙ্গে এইভাবে সমান্তরাল। এই আলোক রশ্মিটি কোন দিকে প্রতিফলিত হবে? আমরা জানি এই দিকে কোনো একদিকে প্রতিফলিত হবে। তাহলে আলোক রশ্মিটি এইভাবে প্রতিফলিত হয়ে গেল, এমনভাবে প্রতিফলিত হলো যে এই রেখাটিকে যদি আমি সোজা পেছন দিকে টানি, তাহলে কিন্তু এটা এইভাবে বক্রতা, মানে ফোকাসকে কিন্তু ছেদ করে যাবে। আরেকটা আলোক রশ্মি আমরা নিলাম এইভাবে, যেটা লম্বভাবে আপতিত হলো। তাহলে লম্বভাবে আপতিত হলে কি হবে না, এটা আবার সেই একই পথে কিন্তু ফিরে যাবে। এখন এটা যদি লম্বভাবে আপতিত হয়, তাহলে এই রেখাটাকে যদি আমি সোজা এগিয়ে নিয়ে আসি, তাহলে এটা কিন্তু এইভাবে বক্রতা কেন্দ্রকে ক্রস করবে, তবেই আমি বলতে পারি এটা লম্বভাবে আপতিত হবে। তাহলে দেখো এই যে আলোক রশ্মি দুটো, প্রতিফলিত রশ্মি দুটো, এইটা আর এইটা, এরা কিন্তু পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এর পক্ষেও কিন্তু প্রতিবিম্ব গঠন করা সম্ভব নয়।
সেক্ষেত্রেও যদি কেউ এখানে চোখ রাখে, যদি কেউ এইখানে চোখ রাখে, তাহলে সে কি দেখবে যে এই আলোক রশ্মিটা এরকম কোনো বিন্দু থেকে শুরু হয়েছে, আর এই আলোক রশ্মিটা এইরকম কোনো বিন্দু থেকে শুরু হয়েছে। তাহলে এই বিন্দুতে আমরা কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব এইভাবে পাবো। অসৎ কেন বলছি? যেহেতু আলোক রশ্মিটা পরস্পরের সাথে মিলিত হয়নি। ঠিক আছে, তাহলে এই আলোক রশ্মিটা কী হবে, এই যে প্রতিবিম্বটি আমরা পাচ্ছি উত্তল দর্পণের ক্ষেত্রে, ছবিটা দেখেই বুঝতে পারছো আকারে অনেক ছোট পাচ্ছি, আর এটা অবশ্যই সমশীর্ষ পাচ্ছি আমরা, কিন্তু অসৎ প্রতিবিম্ব পাচ্ছি। তাহলে এর বৈশিষ্ট্যগুলো আমরা কি লিখব না, আকারে ছোট, সমশীর্ষ আর অসৎ প্রতিবিম্ব। উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু যেখানেই থাক না কেন অবজেক্ট, সব ক্ষেত্রেই কিন্তু আমরা এই বৈশিষ্ট্যযুক্ত প্রতিবিম্ব পাচ্ছি। আকারে ছোট হবে প্রতিবিম্বগুলো এবং সোজা হবে, অর্থাৎ সমশীর্ষ হবে এবং অসৎ হবে, যেহেতু আলোক রশ্মিগুলো পরস্পরের দূরে সরে যাচ্ছে। এবারে আমরা দর্পণের ব্যবহার নিয়ে একটু আলোচনা করি। এই যে তোমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছ, এটা একটি অবতল দর্পণ, একটি উত্তল দর্পণের ছবি। তাহলে আমি ধরো এই করে বিন্দু থেকে দুটো আলোক রশ্মি এইভাবে এসে আপতিত হলো। আপতিত হওয়ার পরে কি হবে, তারা কিন্তু এইভাবে ছড়িয়ে পড়বে। তাহলে আমি যদি অবতল দর্পণ ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, আলোক রশ্মিগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে। তাহলে এই ধরনের দর্পণ আমরা স্ট্রিট লাইটে ব্যবহার করতে পারি, যেখানে আমরা চাইবো যে আলোটা অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ুক। এছাড়া এখানে দেখো একটা বড় অংশের ভিউ কিন্তু আমরা এখানে পাই, আর ইমেজটা খুব ছোট্ট করে তৈরি হয় দর্পণের পেছনে, যার ফলে একে আমরা গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করতে পারি। তাহলে উত্তল দর্পণ আমরা স্ট্রিট ল্যাম্পে ব্যবহার করতে পারি, গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করতে পারি, এছাড়া আরও অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা একে ব্যবহার করতে পারি। এবারে আমরা একটু অবতল দর্পণের ব্যবহারগুলো দেখি। অবতল দর্পণের ক্ষেত্রে দেখো এইভাবে দুটো আলোক রশ্মি ধরো এই দর্পণের উপরে আপতিত হলো। যেহেতু এরা ফোকাস থেকে আপতিত হচ্ছে, এরা কি হবে, আপতিত হওয়ার পরে প্রতিফলিত হওয়ার পরে এইরকম পরস্পর সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে এবং অবশ্যই প্রধান অক্ষের সঙ্গেও সমান্তরাল থাকবে। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে সমান্তরাল আলোক রশ্মি আমরা জানি খুব জোরালো হয় এবং অনেক দূর পর্যন্ত যেতে পারে খুব জোরালোভাবে। সেই জন্য এই অবতল দর্পণকে আমরা সার্চ লাইট বা গাড়ির হেডলাইট হিসেবে ব্যবহার করতে পারি। কারণ সার্চ লাইট আমরা চাই অনেক দূর, একটা জোরালো আলো অনেক দূর যায় সার্চ লাইটের ক্ষেত্রে, আর গাড়ির হেডলাইটের ক্ষেত্রেও অনেক দূর যাতে দেখা যায়, সেই জন্য একটা জোরালো আলো যেন অনেক দূর পর্যন্ত যায়, বেশি দূর ছড়িয়ে না পড়ে, এইভাবে গাড়ির হেডলাইটে আলো ব্যবহার করা হয়। তো গাড়ির হেডলাইটের ক্ষেত্রে যদি এরকম একটা দর্পণ নেওয়া হয় অবতল দর্পণ বা সার্চ লাইটের ক্ষেত্রেও, আর এইখানে যদি লাইট সোর্সটাকে বসানো হয়, তাহলে কি হবে, আলোক রশ্মিগুলো এইভাবে এসে আপতিত হবে। আপতিত হওয়ার পরে যেহেতু ফোকাস দূরত্বে রাখা হচ্ছে, মানে আলোর যে সোর্সটা তাকে রাখবো ফোকাস দূরত্বে, আর তাহলে কি হবে, এই আলোক রশ্মিগুলো আপতিত হওয়ার পরে এরকম পরস্পর সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে একটা জোরালো আলো অনেক দূর পর্যন্ত যেতে পারবে, অনেক দূর পর্যন্ত ভালোভাবে দেখা যায়। এছাড়া ডাক্তারবাবুরা যারা কানের ডাক্তার বা দাঁতের ডাক্তার, তারাও কিন্তু একটা জোরালো আলো ব্যবহার করেন, দেখবে ভেতরে কিছু দেখার জন্য। সেক্ষেত্রেও কিন্তু এই অবতল দর্পণকে ব্যবহার করা হয় ওই লাইটের ব্যাকগ্রাউন্ড হিসেবে, লাইটের পেছনে, এটা হচ্ছে লাইটের পেছনে কিন্তু এই দর্পণটাকে ব্যবহার করা হবে। ঠিক আছে, এছাড়া দাড়ি কামানোর জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। তোমরা জাস্ট একটু আগেই দেখেছো যে কোনো অবজেক্টকে অবতল দর্পণের কাছাকাছি রাখলে একটা বড় ইমেজ আমরা পাই। তো দাড়ি কামানোর ক্ষেত্রে আমরা যদি একটা অবতল দর্পণ ব্যবহার করি এবং সেটাকে আমার দাড়ির খুব কাছাকাছি রাখি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা একটা মানে আরও খুব স্পষ্ট এবং বড় চিত্র পাবো, যেটা আমাদের দাড়ি কামাতে সুবিধে হবে। সেজন্য দাড়ি কামানোর জন্য কিন্তু অবতল দর্পণকে ব্যবহার করা হয়। এবারে আমরা আজকে টপিকের শেষ অংশ আলোচনা করব যে দর্পণ চেনার উপায় কি। এখানে দেখো ছবিতে আমরা তিনটি দর্পণ দিয়েছি। উপরেরটি হচ্ছে সমতল দর্পণ, নিচেরটা হচ্ছে অবতল দর্পণ, আর তার নিচে হচ্ছে উত্তল দর্পণ। এখন এই দর্পণ আমরা চিনব কি করে? এবারে দেখো আমি প্রথমে সমতল দর্পণ নিয়ে আলোচনা করি। এই সমতল দর্পণের খুব কাছাকাছি মনে করো আমি একটা অবজেক্টকে রাখলাম, তাহলে এখান থেকে দুটো আলোক রশ্মি এইভাবে বেরোবে। একটা মনে করো আমি লম্বভাবে প্রতিফলিত হলো, তাহলে ওটা সোজা আবার বেরিয়ে যাবে প্রতিফলিত হয়ে। আরেকটি মনে করো এইভাবে প্রতিফলিত হলো, সেটা এইভাবে বেরিয়ে যাবে, রাইট? এখন এখানে ইমেজটা কীভাবে ফর্ম হবে না, আমি এখান থেকে একটা পেছন দিকে টানবো আর এখান থেকে একটা পেছন দিকে টানবো,
আমি দুটো ডটেড লাইন পেছন দিকে টানলাম, তারা এইখানে ছুলো, তাহলে ইমেজটা এইখানে তৈরি হলো। এখানে দেখো এই যে ইমেজটি তৈরি হলো বা প্রতিবিম্বটি তৈরি হলো, এই প্রতিবিম্বটি দেখো তোর অবজেক্ট যত দূরে এও তত দূরে, এবং দুটোই সমশীর্ষ, আর দুটোর আকারও কিন্তু একই। সবথেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন আমরা সমতল দর্পণের কাছাকাছি কোনো বস্তুকে রাখি, তখন ঠিক বস্তুর যা সাইজ, বস্তুর যা আকার, সেই একই আকারের কিন্তু আমরা একটি প্রতিবিম্ব পাই। এবারে আমরা দেখি অবতল দর্পণের কাছাকাছি একটা বস্তুকে রাখলাম, এক্ষেত্রে কি হবে, এই আমরা একটা সমান্তরাল রশ্মি নিলাম, এই সমান্তরাল রশ্মিটি কি হবে, তার ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এখানে মনে করো কোথাও তার ফোকাসটা আছে এই বিন্দুতে, তাহলে রশ্মিটি এইভাবে বেরিয়ে যাবে। আরেকটা রশ্মি আমরা নিলাম, একদম লম্বভাবে আপতিত হলো, তাহলে সেটা কি হবে, তার আবার ওই রাস্তায় ফিরে এসে বক্রতা কেন্দ্রকে ছেদ করে বেরিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই রশ্মি দুটোকে পেছন দিকে টানি, তাহলে আমরা এইখানে ইমেজটি পাবো। এখানে দেখো যে ইমেজটি আমরা পেলাম সেটা কিন্তু আকারে অনেক বড়। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে আমরা যখন বস্তুটিকে দর্পণের কাছাকাছি এনেছিলাম, আমরা একই আকারের একটি প্রতিবিম্ব পেয়েছিলাম। অবতল দর্পণের ক্ষেত্রে যখন আমরা বস্তুটিকে দর্পণের কাছাকাছি আনলাম, তখন আমরা একটি বড় আকারের ইমেজ পাচ্ছি। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয় দেখা যাক। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি করলাম, একটি বস্তুকে দর্পণের খুব কাছাকাছি রাখলাম, সেক্ষেত্রে আমরা একটা আলোক রশ্মি নেব যেটা সমান্তরাল হবে, মানে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। তাহলে এটা কি হবে, এমনভাবে চলে যাবে যাতে ওটা আচ্ছা এমনভাবে চলে যাবে যাতে ওটা ফোকাসকে ছেদ করতে আর কি পিছিয়ে এলে, রাইট। আর একটা আমরা লম্বভাবে আপতিত নিলাম, তাহলে সেটা কি হবে, সোজা একই রাস্তায় বেরিয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা একই নিয়েছি। দর্পণের কাছাকাছি রেখেছি আমরা বস্তুকে, আর একটা নিয়েছি আমরা দেখো সমান্তরাল। এক্ষেত্রে দেখো সমান্তরাল নয়, লম্ব যা সমান্তরালও তাই, তো এক্ষেত্রে আমরা বাদই দাও। এই দুটোর ক্ষেত্রে দেখো আমরা একটা লম্ব আপতন নিয়েছি আর একটা সমান্তরালভাবে আপতিত হয়েছে, এইভাবে নিয়েছি। এবার যদি আমরা এই দুটোকে পিছিয়ে দিই, তাহলে আমরা কি দেখবো, এরা এইভাবে পরস্পরকে ছেদ করে যাবে, যাতে করে এইটা পিছিয়ে এলে ফোকাসকে ছেদ করে, আর এইটা পিছিয়ে এলে বক্রতা কেন্দ্রকে ছেদ করে। এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, আমি সেই আলোচনায় যাচ্ছি না। এখন এখানে ইমেজটা কোথায় তৈরি হবে, এইখানে তৈরি হবে, এই যে বিন্দুটা। এখানে দেখো ইমেজটি কিন্তু আকারে অনেক ছোট। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমান, আর অবতল দর্পণের ক্ষেত্রে ইমেজের আকার বড়, আর উত্তল দর্পণের ক্ষেত্রে ইমেজের আকার কিন্তু ছোট। এইভাবে যদি আমরা কোনো দর্পণের কাছাকাছি, খুব কাছাকাছি যদি কোনো বস্তুকে রাখি আর দেখি যে প্রতিবিম্বের আকার সমান, তাহলে আমরা কি বলবো, যে এটি একটি সমতল দর্পণ। আর যদি আমরা দেখি যে প্রতিবিম্বের আকার বড়, তাহলে আমরা বলবো এটি অবতল দর্পণ। আর যদি আমরা দেখি যে প্রতিবিম্বের আকার ছোট, তাহলে আমরা বলবো এটি একটি উত্তল দর্পণ। তাহলে আমরা কোনো দর্পণের কাছাকাছি কোনো একটা বস্তুকে এনে প্রতিবিম্বে আর বস্তুর যে আকার তার তুলনা করে কিন্তু আমরা বলে দিতে পারবো যে দর্পণটি সমতল না অবতল না উত্তল দর্পণ। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, এবং আমাদের গোলীয় দর্পণ সংক্রান্ত আলোচনা কিন্তু মানে ক্লাস 10-এর কথা বলছি, ক্লাস 10-এর সিলেবাসে যা আছে সেটা কিন্তু এখানেই শেষ। এরপরে আমরা প্রতিসরণ নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।